প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের টপিকস হলো সরল দোলক। সরল দোলক তোমার ফিজিক্স বইয়ের পুরোটা বই জুড়ে আছে কিন্তু সরল দোলক। এখানে এই সরল দোলক নিয়ে আমি আলোচনা করব। সরল দোলকের দোলনকাল, গ্রীষ্মকাল ও শীতকালে দোলনকালের পার্থক্য, পাহাড়ের চূড়ায় উঠলে কতটি টিক কম দেবে, খনিতে গেলে কতটি টিক কম দেবে, টিক মানে আওয়াজ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, একটা সরল দোলক ফার্স্টে আঁকছি। আমি আশা করি তোমার সরল দোলক নিয়ে যে টপিক্সের প্রশ্ন দিক না কেন, এই ভিডিওটা দেখার পরে সেই টপিক্সটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সরল দোলকের যে একদম যে অতি ক্ষুদ্র যে বস্তুটাকে আমরা ঝোলাই, সেটাকে বলা হয় বব বলা হয়। তাহলে এই যে ছোট্ট ক্ষুদ্রাকার বস্তু, এটাকে বলবো আমরা বব। এই ববের সংজ্ঞাও কিন্তু পরীক্ষায় আসে। আর যে বিন্দু থেকে ঝোলানো হয়েছে ওই বিন্দুটাকে বলা হয় ঝুলন বিন্দু। আমি চেষ্টা করব একেবারে বেসিক থেকে শুরু করে সৃজনশীল পর্যন্ত সবগুলো ক্লিয়ার করার। ভিডিওটা সম্ভবত একটু বড় হবে, 20-25 মিনিট হবে। দেখো, এটা সাম্য অবস্থা থেকে আমি এই সুতাকে একটু টেনে নিচ্ছি যে কোনো এক সাইডে। যে পর্যন্ত টানছি ওখানে যে কোণ তৈরি হয়েছে না, ওই কোণকে বলা হয় কৌণিক বিস্তার। আর আমি ধরো ওই পর্যন্ত টানেছি, ওইটুকু হলো বিস্তার। কারণ সরল দোলক ওখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ও দোলবে, দুলে সাম্য অবস্থা পর্যন্ত এসে তো স্থির থাকবে না, আবার বাম পাশের দিকে উপরে উঠবে, আবার ওখানে তো স্থির থাকবে না, ওখান থেকে আবার ও দোলে আবার পূর্বের জায়গায় ব্যাক করবে। ঠিক আছে, মানে যাবে আসবে, দোল খাবে, দোলনার যেরকম দোল। এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, বি বিন্দু পর্যন্ত চলে এসেছে, আবার বি থেকে যাত্রা করে আবার এ বিন্দুতে পৌঁছাবে। এভাবে কিন্তু দুলতেই থাকবে। ঘর্ষণ যদি না থাকে তাহলে এই দোলটা অনন্তকাল ধরে চলবে। ঘর্ষণ আছে বলে মূলত বাধা পায়। এখন এ থেকে বি পর্যন্ত যে গেল, এ থেকে বি, এটা কিন্তু পুরো একটা গেল না, ওইটাকে আমরা বলবো অর্ধেক, একটার অর্ধেক, একটা পূর্ণ স্পন্দনের অর্ধেক। এবার বি থেকে যখন আবার এ পর্যন্ত আসবে ঘুরে, তখনই আমরা বলবো একটা পূর্ণ স্পন্দন হয়েছে। এখন এই যে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে আসলো, এই পুরো যে সময়টা লাগলো, শুধু যাওয়া না কিন্তু যাওয়া প্লাস আসা, এইটাকে আমরা বলবো দোলনকাল। ঠিক আছে, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব। তাহলে দোলনকাল মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার সময়। এখানে একটা বলতে এ থেকে বি পর্যন্ত, এটাকে একটা বলা হবে না, এটাকে বলবে হাফ। আবার বি থেকে যখন এ পর্যন্ত আসবে তখন পূর্ণ একটা। বোঝানোর সুবিধার থেকে ধরলাম এ থেকে বি পর্যন্ত যেতে সময় লেগেছে 3 সেকেন্ড, আর বি থেকে এ পর্যন্ত আসতে 3 সেকেন্ড। তাহলে 3 আর 3 কিন্তু 6। এই 6টাই হবে বড় হাতের টির মান, অর্থাৎ দোলনকালের মান। খবরদার জন্য 3 সেকেন্ডকে দোলনকাল ভেবে না। 3 সেকেন্ড হলো হাফ দোলনকাল, মানে অর্ধ দোলনকাল যেটাকে বলা হয়, অর্ধেক পথ যেতে যে সময় লাগে। তাহলে টি হাফের মান 3 সেকেন্ড, আবার টি হাফের মান 3 সেকেন্ড, পুরো টি সমান 6 সেকেন্ড। টির সূত্র আছে, এটা আমরা ক্যালকুলাস দিয়ে করতে পারবো। এখন আমি এর সূত্র প্রমাণ করছি না, টির ডাইরেক্ট সূত্র লিখছি। দোলনকাল বের করার সূত্র হলো 2π√L/g। এলটা হলো কি? এলটা হলো কার্যকরী দৈর্ঘ্য, সুতার কার্যকর, জি হলো অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এখানে তোমরা আরেকটা জিনিস দেখবা, বেশিরভাগ জায়গায় আসে, এটা এমসিকিউ আকারে আসে বেশি, সেটা হলো সেকেন্ড দোলকের নাম তোমরা শুনে থাকবা। সেকেন্ড দোলকের দোলনকালের মান ফিক্সড 2 সেকেন্ড। ঠিক আছে, যে দোলকের দোলনকালের মান 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়, ফিক্সড। এটা সংজ্ঞাটাই এইরকম যে 2 সেকেন্ড হবে দোলনকাল, মানে অর্ধেক পথ যেতে লাগবে 1 সেকেন্ড, আর পরের অর্ধেক যেতে আবার 1 সেকেন্ড। এখান থেকে কেমন প্রশ্ন আসে জানো? পরীক্ষায় দেয় সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, মানে এল এর মান জিজ্ঞাসা করে। এখন সেকেন্ড দোলকের এল এর মান জিজ্ঞাসা করলে তুমি টির মান কিন্তু ফিক্সড বসায় দিতে হবে। পরীক্ষার হলে যাওয়ার সময় তোমার কিন্তু মনে রাখতে হবে সেকেন্ড দোলকের দোলনকালের মান 2 সেকেন্ড। তাহলে তুমি টির জায়গাতে 2 বসাই দিবা, দিয়ে এল বের করবা, তাহলে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবা। এই প্রশ্নটা বারবার দেয়। যেহেতু সেকেন্ড দোলক বলেছে, তাহলে টাইমের জায়গায় 2 সেকেন্ড বসাই দিতে হবে। আর সবগুলো অক্ষরের মান তুমি জানবা, জির মান তো তুমি জানো, আর এল এর মানটা তুমি ক্যালকুলেশন করে বের করবা। উভয় পাশে বর্গ করে দিলাম, বর্গ করে দেখো 2 পাশ থেকে
4 4 বাদ যাবে না, তাহলে এল সমান পাবো আমরা 4g আর 4/4 পাই স্কোয়ার। পাই তো আউট হয়ে গেল। এখন এই যে জির সাথে পাই স্কোয়ার ভাগ দিলে 0.99 এরকম কিছু পাওয়া যাবে। এটাই হবে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের মান। এই মানটা মুখস্থ রাখবে, এটা এমসিকিউতে আসে। আর যদি তুমি মুখস্থ রাখতে না চাও তাহলে তুমি এভাবে ক্যালকুলেশন করতে পারবা। 0.99 মিটার, এটাই হলো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। তাহলে আবার একটু ভাবো, টি বড় হাতের টি মানে কিন্তু এ থেকে বি পর্যন্ত যাওয়া না, এ থেকে বি পর্যন্ত যাওয়া প্লাস বি থেকে আবার এ পর্যন্ত চলে আসা। তাহলে এ থেকে বি পর্যন্ত যে গেল, এই ক্ষেত্রে সেকেন্ড দোলকের সময় লাগবে হলো 1 সেকেন্ড। আবার বি থেকে এ পর্যন্ত আসতে আবার সময় লাগবে 1 সেকেন্ড। ওই 1 আর 1 মিলে টোটাল টি হবে 2 সেকেন্ড সেকেন্ড দোলকের ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস আমরা বেশিরভাগ দেখি যে টিক দেওয়া মানে টিক করে আওয়াজ করা। যেরকম আমরা এই যে টিক 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 করে ঘন্টা সেকেন্ডের কাটা চলে না, তো এরকম টিক দেওয়া মানে আওয়াজ দেওয়া। তা টিক কখন দেয় জানো? টিক হলো যেরকম আমি যে আমার চিত্র অনুযায়ী এ থেকে বি পর্যন্ত আসলে অর্ধ দোলনকাল সম্পন্ন হবে। এই আসলে অর্ধেক পর্যন্ত আসলে একবার টিক দেবে, আর ওখান থেকে আবার যখন ব্যাক করে আবার পূর্বের স্থানে ফেরবে তখন আরও একটা টিক দেবে। অর্থাৎ একটা পূর্ণ স্পন্দনে কোনো দোলক 2 বার টিক দেয়। এখানে আমি লিখছি কিন্তু অর্ধ দোলনকালে টিক দেয় একটা। তাহলে সম্পূর্ণ অর্ধ দোলনকাল বলতে কি, এ থেকে বি পর্যন্ত যাওয়াকে অর্ধেক বলা হয়। এই পর্যন্ত দেবে টিক দেবে একটা, তাহলে সম্পূর্ণটাতে ওই একটা আরও একটা 2টা হবে। তাহলে এখানে এই লাইনটা মনে রাখবা যে অর্ধ দোলনকালে টিক দেয় একটি, আর সম্পূর্ণ দোলনকাল বা পর্যায়কালে টিক দেবে হলো 2টি। টিক মানে কি? আওয়াজ, টিক 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 এরকম আওয়াজ দেবে হলো পূর্ণ স্পন্দনে 2টা। এটা মনে রাখবা। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত আসলে একটা, আর বি থেকে আবার এ পর্যন্ত আসলে আরও একটা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের যে চিত্রটা আমরা আঁকছিলাম, ওই চিত্রে দেখো বড় হাতের টির মান টোটাল 6 সেকেন্ড আসছিল। তাহলে অর্ধ দোলনকাল হলো 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে টিক দেবে একটা, আর 6 সেকেন্ড পরে দেবে আরও একটা, মানে 3 + 3। তাহলে এখানে টির মান যেহেতু 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে টিক দেবে কয়টা? 2টা। তাহলে টিক দেবে কে কখন? এটা কি ক্লিয়ার হয়েছে? টিক দেবে হলো অর্ধতে একটা, পরের অর্ধতে একটা, তাহলে টোটাল টিতে 2টা। তাহলে এখানে আমি লিখছি টি সমান 6 সেকেন্ডে টিক দেয় হলো 2টা। তাহলে 1 সেকেন্ডে টিক দেবে কয়টা? 2/6টি। তাহলে আমার এই সরল দোলকটা সারা দিন রাতে কয়টা টিক দেবে, এটা যদি জিজ্ঞাসা করে সারা দিন রাত, তাহলে সারা দিন রাতে কয় ঘন্টা হয় এটা তোমার বের করতে হবে। সারা দিন রাতে হয় 24 ঘন্টা। এবার 24 ঘন্টাকে যদি তুমি সেকেন্ডে কনভার্ট করো, সেটা কত আসবে দেখো, গুণ করে 86,400 সেকেন্ড আসবে। তাহলে সারা দিন রাতে না বলে আমরা 24 ঘন্টা বললাম। 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। এবার ঐকিক নিয়ম করছি, 86,400 সেকেন্ডে টিক দেবে 2 গুণ 86,400 ভাগ 6টি। মানে আমি যে চিত্রটা আঁকছিলাম ওই অনুযায়ী যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার ওই দোলকটা সারা দিন রাতে কতবার আওয়াজ দেবে, টিক করে আওয়াজ দেবে, তাহলে সেটা আমরা বের করছি। তার জন্য তোমার বেসিক কি? বেসিক হলো যেইটা টির মান হবে ওই টি সময়ের ভিতরে 2 বার টিক দেবে, এটা ফিক্সড। ঠিক আছে, একটা পূর্ণ স্পন্দনে 2 বার টিক দেয়। তাহলে আমার চিত্র অনুযায়ী আমার এটা 28,800টি টিক দেবে। এবার তাহলে আমি যখন যদি এভাবে প্রশ্ন দেয় তোমার পরীক্ষায় যে তাহলে সেকেন্ড দোলক সারা দিন রাতে কতটি টিক দেবে, এই প্রশ্নটা ধরো তোমার পরীক্ষায় আসে, এবার অ্যাভেলেবল আসে। তাহলে সেকেন্ড দোলকের বড় হাতের টির মান কত সেকেন্ড? 2 সেকেন্ড না? ওই 2 সেকেন্ডে কয়টা টিক দেয় বলছিলাম? মানে বড় হাতের টির মান 2 সেকেন্ড, আর বড় হাতের টির মান তত সেকেন্ডে 2টা টিক দেবে, মানে যাবে আসবে 2 বার টিক দেবে। তাহলে 2 সেকেন্ডে টিক দেয় 2টি, 1 সেকেন্ডে টিক দেয় 2/2টি, আর 86,400 সেকেন্ডে টিক দেবে। তাহলে হ্যাঁ 2 দিতে হবে, টাইপিং মিস্টেক, 2 আচ্ছা 86,400 ঐকিক নিয়ম করলে হবে কত? 86,400। হ্যাঁ টি মানে তো কি পূর্ণতে সবসময় কয়টা টিক দেয়? 2টা টিক দেয় সবসময়, পূর্ণ স্পন্দনে 2টা টিক দেয়। তাহলে আমি ওখানে প্রথমে একটু সংখ্যাটা ভুল লিখছিলাম, যেখানে টি সমান 2 সেকেন্ডে টিক দেবে 2টি, 1 সেকেন্ডে টিক দেবে 2/2টি,
আর ৮৬,৪০০ সেকেন্ডে টিক দেবে জাস্ট ঐকিক নিয়ম, ক্লাস 3-4-এর ঐকিক নিয়ম করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। 2 কাটা যাচ্ছে, তাহলে ৮৬,৪০০ বার তোমার সেকেন্ড দোলক সারা দিন রাতে টিক 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 করে আওয়াজ করবে। তাহলে এই প্রশ্নটা একটু ক্লিয়ার, এ ধরনের প্রশ্ন আসে। তোমরা চেষ্টা করবা এই ভিডিওটা দেখার পরে তোমাদের গাইডের বা তোমার মূল বইতে এই জাতীয় সৃজনশীল যা আছে আমার বিশ্বাস তুমি পারবা, সবগুলোই পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি একটা সরল দোলক এঁকেছি যার বড় হাতের টির মান দিছি 5 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ডে কয়টা টিক দেবে? অবশ্যই 2টা টিক দেবে, কারণ এই 5 সেকেন্ড মানে যাওয়া প্লাস আসা। তাহলে 5 সেকেন্ডে টিক দেয় 2টি, 1 সেকেন্ডে টিক দেবে 2/5টি। এবার সারা দিন রাত মানে ৮৬,৪০০ সেকেন্ডে টিক দেবে কয়টি? এইভাবে ঐকিক নিয়ম তুমি করতে পারবে। তার মানে তোমাকে যদি বড় হাতের টির মান দিয়ে দেওয়া হয় বা তোমাকে বড় হাতের টি যদি বের করে নিতে হয়, একবার যদি বের করতে পারো সেইটা দ্বারা তুমি কিন্তু অবশ্যই কয়টা টিক দেবে এই জিনিসটা বের করতে পারবা। তাহলে মেন কাজ হলো বড় হাতের টির মান বের করা, অর্থাৎ দোলনকালের মান বের করা। দোলনকাল বের করতে গেলে আবার সূত্র আছে 2π√L/g, এইগুলো কাজে লাগিয়ে আমরা বড় হাতের টি বের করে নিতে পারবো। ঠিক আছে, দেখো তাইলে এর পরের টপিকস আমরা তো সূত্র জানি হলো টি সমান 2π√L/g, এটা তো জানি। এটা কিসের সূত্র? দোলনকালের সূত্র। দোলনকাল মানে কি? যাওয়া প্লাস আসা, শুধু যাওয়া না, যাওয়া প্লাস আসা। আচ্ছা এবার দেখো, আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক নাম তো অবশ্যই শুনে থাকবো ছোটবেলা থেকে। আমাদের টির নিচে কিছু নেই মানে ওটা লবে আছে, আর সূত্র মতে ডান পাশে এল আছে লবে, জি আছে হরে। তাহলে যদি লবে লবে থাকে তাহলে তারা সমানুপাতিক হয়, আর যদি একজন লবে একজন হরে থাকে তাহলে তারা ব্যস্তানুপাতিক হয়। সমানুপাতিক কথার মানে হলো একই ক্রমে পরিবর্তিত হওয়া, একজন বাড়লে আর একজন বাড়ে, একজন কমলে আর একজন কমে। আর ব্যস্তানুপাতিক কথার মানে হলো বিপরীত ক্রমে পরিবর্তিত হওয়া, একজন বাড়লে আর একজন কমবে, একজন কমলে আর একজন বাড়বে। তাহলে টির সাথে এল এর সম্পর্ক দেখো লব লব, তাহলে টি আর এল হলো সমানুপাতিক, অর্থাৎ এল যখন বেশি হবে টিও বেশি হবে। টি বেশি হওয়া কথার মানে কি? টাইম বেশি হওয়া, টাইম বেশি লাগা। টাইম বেশি লাগবে মানে কি? ধীরে ধীরে যাবে, অনেক সময় লাগবে, তার মানে কি ধীরে ধীরে যাচ্ছে না? তাহলে অনেক ধীরে ধীরে যাওয়া মানে কি? স্লো হয়ে যাওয়া। টিকের সংখ্যা কম দেওয়া, মানে আগে যাচ্ছিল 2 সেকেন্ড পরে একটা টিক দিচ্ছে, এখন হয়তো 3 সেকেন্ড পরে একটা টিক দেবে। তাহলে সারা দিন রাতের টিকের সংখ্যা কমে যাবে না? ওই রকম এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এল এর সাথে কত কি রিলেটেড দেখিছো? এল বেশি হওয়া মানে টি বেশি হওয়া, টি বেশি হওয়া মানে টাইম বেশি লাগা, টাইম বেশি লাগা মানে স্লো হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া মানে কি? স্লো হয়ে যাওয়া মানে টিকের সংখ্যা কমে যাওয়া। এখন দেখো, গ্রীষ্মকালে আমরা জানি তাপমাত্রা বেশি হয়, শীতকালের চাইতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয়। আর আমরা তাপমাত্রার অধ্যায় থেকে অন্তত 9-10 থেকে জানি তাপমাত্রা যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্য বেড়ে যায়। কোনো কিছু ধরো একটা তার আছে, তার একটু ঝুলে যায় গরমকালে, কারণ তাপমাত্রা বেশি হয়ে গেছে, প্রসারিত হয়। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে পদার্থ কি হয়? প্রসারিত হয়। প্রসারিত হওয়া মানে কি? এল এর মান বেড়ে যাওয়া, আর এল বাড়লে টিও বেড়ে যাবে, টি বেড়ে গেলে স্লো হয়ে যাবে, স্লো হয়ে গেলে টিকের সংখ্যা কমে যাবে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় পড়ে যে শীতকালের চাইতে গ্রীষ্মকালে সরল দোলক স্লো চলে কেন, বা টিকের সংখ্যা কম দেয় কেন, অ্যান্সার তো এখান থেকে বেসিক ক্লিয়ার, তাই না? তাহলে তার মানে এল কমে যাবে, তার মানে টি বেড়ে যাবে, তার মানে সরল দোলক স্লো যাবে, স্লো বা ধীরে যাবে। আর ধীরে যদি চলে তাহলে টিকের সংখ্যা কমে যাবে। একটা সরল দোলক নিচ্ছি, এই সরল দোলকের এই যে যাওয়া প্লাস আসা, যাওয়া প্লাস আসা, এই টোটাল সময়কে আমরা কি বলি? পর্যায়কাল বলি না? তাহলে এটা আগে যদি 6 সেকেন্ড হতো টির মান, এখন কি হবে? গ্রীষ্মকালে আরও দেরি হবে না? এখন টির মান অবশ্যই কি হবে? বেড়ে যাবে। কারণ কি? টি বাড়বে কেন জানো? টি বাড়বে হলো ওই যে আমি এল বাড়াইছি, গ্রীষ্মকালে এল বেড়ে গেছে। এল কেন বেড়েছে? তাপমাত্রা বেড়েছে, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বেশি হয়ে যায়। তাহলে গ্রীষ্মকালে কি হবে? গ্রীষ্মকালে টি বেশি হয়ে যাবে, মানে তাপমাত্রা বেশি হয়ে যাবে, তাই দৈর্ঘ্য বেড়ে যাবে। আর দৈর্ঘ্য বেড়ে